ল্যাম্পপোস্টের উপরে জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, দেখো, বাঘাযতীন, ট্যাংরা, আগরপাড়া প্রত্যেকটি জায়গায় এরপরে কি হলো দেখা গেল বাগুইহাটি যেটা হচ্ছে বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড বাগুইহাটি জগৎপুরের নেতাজি পল্লীতে পরপর দুটি বাড়ি, একটি বাড়ি নয়, পরপর দুটি বাড়ি হেলে পড়েছে। যেন মনে হচ্ছে একে অপরের গায়ে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি বাড়ি কিন্তু বাতি স্তম্ভের ওপর, অর্থাৎ 440 ভোল্টস যে বাতি স্তম্ভ রয়েছে সেই বাতি স্তম্ভের ওপর হেলে পড়েছে। এমনটাই বিপজ্জনকভাবে রয়েছে একে অপরের, যেটি ওই ওয়ার্ডের অর্থাৎ 23 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে যখন আমরা এই প্রশ্ন করি, তিনি তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেন এবং তিনি জানান যে এটা বিপজ্জনকভাবে রয়েছেন এবং এর দায় ঠেলাঠেলি করছেন, অর্থাৎ পূর্বতন কাউন্সিলরের ওপর দায় চাপাচ্ছেন টিএমসির, অর্থাৎ আশা নন্দীর ওপর দায় চাপাচ্ছেন, অর্থাৎ ঝুঙ্কু মণ্ডল বর্তমান পৌর মাতা। তিনি জানাচ্ছেন যে তার আমলে এই বাড়িটি হয়নি, হয়েছে বিগত সময়ে অর্থাৎ আশা নন্দীর সময়, এবং সেই সময়ে হয়েছে তার উপর দায়ভার কিন্তু চাপিয়েছে। এদিকে কিন্তু আশা নন্দীর তিনি জানাচ্ছেন যে তার আমলে এটা হয়নি, সম্পূর্ণটা হয়েছে এই বর্তমান কাউন্সিলরের আমলে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দুটি বাড়ি একে অপরের ওপর এইভাবেই হেলে পড়েছে, যে দেখে বোঝার উপায় নেই কতটা বিপজ্জনকভাবে। সেটা বুঝতে পারছি রঞ্জিত। সঙ্গে দেখো ছবিটা দর্শকদের দেখাই ভালো করে, একেবারে ভিজুয়াল ব্রেকিং এর মাধ্যমে আমরা দেখাচ্ছি। সবার আগে ছবিটা একবার দেখুন, বাগুইহাটির ছবি, এই ছবি জগৎপুরের ছবি, 23 নম্বর ওয়ার্ড। সেখানে দুটো বাড়ি হেলে পড়েছে। দুটো বাড়ির মধ্যে বুঝতে পারছেন দূরত্ব এক হাতও নয়। আর ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর একে অপরের দিকে দায় ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছেন। বাঘাযতীন আমরা দেখলাম, আমরা ট্যাংরা দেখলাম, কামারহাটি দেখলাম, আর এবার দেখছি বাগুইহাটি। দিকে দিকে তাসের ঘর। এই জায়গার নাম কি? কোন পক্ষ কি বলছেন শোনাই একবার। তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার, এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। বাঘাযতীন, কামারহাটির, ট্যাংরার পর এবার যে ছবি আমরা দেখাচ্ছি বাগুইহাটির ছবি। দুটো বাড়ি হেলে পড়েছে পাশাপাশি, একটা বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের উপরে। জলা জমি বুঝিয়েই নাকি বাড়ি তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা একটু আগেই শোনালাম বাগুইহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি রীতিমতন দায় ঠেলে দিয়েছেন পূর্বতন কাউন্সিলরের দিকে। আর পূর্বতন কাউন্সিলর তিনি কি বলেছেন শুনুন। ওই অঞ্চলে যিনি দেখাশোনা করেন মলয় চক্রবর্তী, উনি ওই রাস্তাটা করার জন্য বলেছিলেন। এবার ওই রাস্তাটা করার পরে তারপরেই ওই জায়গায় বাড়িগুলো মিঠুন কর ও আর আরেকজন ওরা তত্ত্ব করে ওই জায়গাটা কিনে বাড়ি করে নিয়েছে। কিন্তু সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলের আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় খবর পেতাম, আমি তো করতেই দিতাম না। পুকুরের উপর কোনো বাড়ি আজ পর্যন্ত করতে দিইনি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বাগুইহাটির ছবি, জগৎপুর এলাকার 23 নম্বর ওয়ার্ডের ছবি আমরা দেখাচ্ছি। দেখুন দুটো বাড়ি একটার উপরে হেলে পড়েছে, একটি বাড়ি তো রীতিমতো ল্যাম্পপোস্টের উপরে হেলে পড়েছে। বাগুইহাটির পাশাপাশি আমরা ট্যাংরার দিকে নজর রাখছি, মার্ক করে দেখাচ্ছি দুটো বাড়ি দেখুন, একটি নির্মীয়মান, আরেকটি বাড়ি অনেক আগে থেকেই ছিল। দুটো বাড়ির মধ্যে গ্যাপ এক হাতও নয়। রাতারাতি মাথার উপর থেকে ছাদ সরে যাচ্ছে। 3 দিনের মধ্যে ট্যাংরার এই বহুতল খালি করার নির্দেশ দিয়েছে পুরসভা। কিন্তু প্রশ্ন হচ্ছে গাফিলতি টাকার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। 13টা পরিবার, তারা কোথায় যাবেন? রীতিমতো দিশেহারা তারা। এলাকাবাসী রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন, তারা বলছেন বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রশ্ন উঠছে পুরসভা কি কিছুই জানতো না?
ট্যাংরা ক্রিস্টোফার রোডের যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে সেই বাড়ির চতুর্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট যেখানে তিনি ভাড়া থাকছেন সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। তার কারণ যেহেতু পুরসভার তরফ থেকে বলা হয়েছে 3 দিন সময় দেওয়া হয়েছে যে এই ফ্ল্যাট বা এই বহুতল আবাসনটিকে ভেঙে ফেলা হবে, এবং সেক্ষেত্রে 3 দিন সময় হচ্ছে সমস্ত আবাসিকদের। সেক্ষেত্রে যারা ফ্ল্যাটের বাসিন্দা তারাও যেমন সমস্যায় পড়েছেন, তার পাশে যারা ভাড়া থাকছেন তারা বিকল্প ব্যবস্থা শুরু করেছেন। ইতিমধ্যেই ঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। জাস্ট এই 3-4 দিন হয়েছে আমরা জানতাম না, নাহলে তো কবেই বেরিয়ে যেতাম এখান থেকে। নতুন ফ্ল্যাটে আসা ভাড়ায় এসেছিলেন, সেই ভাড়াও এখন ছাড়তে হচ্ছে, বিকল্প ব্যবস্থায় যেতে হবে, এবং সেই কারণেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যাংরা ক্রিস্টোফার রোডের প্রত্যেকটি প্রায় ফ্ল্যাট থেকে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, ট্যাংরা। থাকার জায়গা নেই কোথাও আমাদের, যার জন্য যেতে পারিনি। যা যা আছে তারা চলে গেছে, আমাদের কোথাও জায়গা নেই। আমাদের যদি কিছু না সরকার থেকে না ব্যবস্থা করে তো আমরা একদম মুশকিলে পড়ে যাবো, মানে রাস্তায় বসে যাবো। 23 তোমার ডিসেম্বরে উঠেছি ফ্ল্যাট কেনা। ক্যাশ না ব্যাংক? মানে ক্যাশ 13 লাখ। রিটায়ার হয়েছি, মানে এ করে এখন এইটা নিয়েছিলাম কোনো রকমে, কিন্তু তাও এটা একটা কী করে গেল যে এরকম হয়ে গেল। আজ প্রমোটার সে তো পালিয়ে যেতে পাওয়াই যাচ্ছে না। কিছু নেই, খাওয়া দাওয়া নেই আমার ঘরে। এই মাথায় হাত পড়েছে, যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। ধার দানা অনেক আছে, তাতে এখনো শোধ করতে পারিনি। মানে সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এই একটা ফ্ল্যাট কেনা। মাথা একটা ছাদ করেছিলাম, এই একটা। তারপর যদি ছাদটা যদি এইভাবে চলে যায় তাহলে কী করবো? জীবনটাই শেষ, তার থেকে মরার থেকেই ভালো এটা। আমি দিদির কাছে একটুখানি বলতে চাইছি যে আমার ননদ যে বলছে বারবার গলায় দড়ি দেবো, গলায়, এটা যেন না হয়, এই জিনিসটা যেন করতে না হয়। সারা জীবনের ইনকাম এই জায়গায় এসছে, চারদিকে এখনো ধার দেনা পড়ে আছে। আমরা তো না জেনে কিনেছি, সেটা আমরাও এখন তো বুঝতে পারছি না, কিন্তু দিদি একটু আমাদের সাহায্য করুক। In association with শীর্ষিরানী থেকে